দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। অক্সফোর্ডের মঞ্চে কিস্তিমাত বাংলার মুখ্যমন্ত্রীর। আমি সকল ধর্মের পূজারী, রাজধর্ম পালনই একমাত্র ধর্ম, পাখির চোখ কর্মসংস্থান। টাটা গোষ্ঠীর সঙ্গে কোনো তিক্ততা নেই। রাজ্যে বিনিয়োগের নিরিখে ওপরের সারিতে রয়েছে প্রয়াত রতন টাটার সংস্থা। যদিও আরজিকর প্রসঙ্গে ব্যাট তুলে প্রতিপক্ষের আউটসুইংকে জাজমেন্ট দিয়েছেন দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। সব মিলিয়ে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি তার রক্তে। ছাত্রাবস্থা থেকে রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি বাংলার অন্যতম সফল মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বেসামাল বিরোধিতাকে স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে পাঠানোই যার ক্যারিশমা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অক্সফোর্ডের কেলগ কলেজের ভাষণ মঞ্চে বাম ও অতি বামেদের বাউন্সার ও ইয়র্কার সামলেছেন হাসি মুখে। তার ভাষণে কেন কেবল সংখ্যালঘুদের উল্লেখ, এহেন প্ররোচনা মোরা প্রশ্নে মমতার শটান জবাব, তিনি সকলের। সর্বধর্মের কথা বলাই তার রাজধর্ম। Every creed, every communities, every religions, we love each other. We are happy to meet all the festivals together. We don't have any discrimination. সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সত্য ভাষণ। রাজ্যের শিল্প সূচকে টাটা গোষ্ঠীর ওপরের সারিতে রয়েছেন। খড়গপুর ও রাজারহাটের বিভিন্ন প্রকল্পে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে প্রয়াত রতন টাটার সংস্থা। The cognizant that Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. আবার অক্সফোর্ডের অনুষ্ঠান মঞ্চে কোন রকম রাজনীতিকে প্রশ্রয় দেবেন না বলে অতি বামেদের তোলা আরজিকর প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গিয়েছেন দক্ষ রাজনীতিক মমতা। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. এমনকি কিছু অবাঞ্ছিত প্রশ্ন ভাষণের তাল কাটলেও সংযত থেকেই তার মোকাবেলা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপরেই নিন্দার ঝড় ওঠে সমাজের সর্বস্তরে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। অনুষ্ঠানের মধ্যেই প্রশ্নকর্তাদের বার করে দেওয়া হয়। মমতাকে জানানো হয় প্রশ্নকর্তারা সকলেই বহিরাগত। কেলগ কলেজের তরফেও ক্ষমা প্রার্থনা করা হয় মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতা টিভি। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার ফের অর্জুন সিংকে তলব করে জগদ্দল থানার পুলিশ। বিরোধী দলে আছেন বলেই এফআইআর দায়ের। পুলিশি তল্লাশি এমন মন্তব্য করেন অর্জুন সিং। দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন তিনি। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অর্জুন সিং এর গড়হাজিরায় কটাক্ষ জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিজেপি নেতা অর্জুন সিংকে ফের আইনি নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। বুধবার অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা এবং গুলি চলার ঘটনায় এই নিয়ে তৃতীয়বার অর্জুন সিংকে নোটিশ দিল জগদ্দল থানা। বৃহস্পতিবার অর্জুন সিংকে সকাল 10টায় এবং দুপুর 2টোয় নোটিশ পাঠিয়েছিল জগদ্দল থানার পুলিশ। রাজনীতির কারণ দেখিয়ে তিনি দুইবারই হাজিরা এড়িয়েছেন। শুক্রবার পুলিশের হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিং এর। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল গড়াতেই অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে জগদ্দল থানার তদন্তকারী 2 অফিসার দীর্ঘ 1 ঘন্টা কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। এই আবহে শুক্রবার ফের অর্জুন সিংকে দুপুর 2টোয় জগদ্দল থানায় ডেকে পাঠানো হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাই এদিনও তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। অর্জুন সিং এর হাজিরা এড়ানো নিয়ে কটাক্ষ জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের। পুলিশ তার কাজ করছে, পুলিশ কাজ করবে, পুলিশের কাছে সব তথ্যই আছে, কিন্তু পুলিশ তথ্য নিয়ে ঠিক মতন কাজ করবে। এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না। তাই তো কাল শুভেন্দু অধিকারী গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায়। এদিকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায় শোরগোল। 26-এর ভোটের আগেই ফের শাসক বিরোধী চাপানুতরে সরগরম রাজনীতি। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। চুরি হয়ে যাচ্ছে জানলা দরজার লোহার রড। আগাছায় ভরেছে চারপাশ, ঘুরে বেড়াচ্ছে সাপ। সন্ধ্যা নামলেই বসে মদ জুয়ার আসর, এমনটাই অভিযোগ। এমনই অবস্থায় পড়ে রয়েছে
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের দুধেবুধে গ্রামের পাশে থাকা কর্মতীর্থটি ৮ বছর আগে উদ্বোধন হলেও চালু হয়নি ওই কর্মতীর্থ। পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বরে নীল সাদা বিল্ডিং। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয়ে তৈরি সরকারি ভবন। রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি বিশাল ভবনটি পড়ে রয়েছে একরকম অনাদারে আর তালাবন্ধ দশায়। এই ভবন ঘিরেই একসময় স্বপ্ন বুনেছিলেন কেশিয়ারির মানুষ। আশা ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখানে সেলাই মেশিনে জামা প্যান্ট তৈরি করা শিখবেন, নরম খেলনা তৈরি হবে, জরি শিল্প, ব্যাগ তৈরি, ন্যাপকিন তৈরি শিখবেন। তাই দোকানঘরও তৈরি করা হয়েছিল। 2016 সালে 3রা নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেখতে দেখতে 8 বছর পেরিয়ে গেলেও সেটি আর চালু করা হয়নি। এখানে কর্মতীর্থটা যে সরকার তৈরি করেছিল এটা আজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, ওকে যে হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি, কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি, কিছুই হয়নি। কবে থেকে এটা দীর্ঘদিন থেকে তৈরি হয়েছে, আজ ধরুন 8-10। ব্লক কিংবা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে সাকরাইল ব্লকের কর্মতীর্থ। সুবিশাল ভবনে যত্রতত্র পড়ে নির্মাণ সামগ্রী আর নোংরা আবর্জনা, ভেঙেছে একাধিক জানালার কাজ। পাঁচিল ঘেরা চত্বর ঢাকা পড়েছে আগাছার জঙ্গলে, বাড়ছে অসামাজিক কাজকর্ম। 23টা স্টল অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, বাকি 6টা স্টল বাকি ছিল। জিএমডিআইসি সাহেব জানেন ব্যাপারটা, এটা অলরেডি 2022 সালে এটা নিয়ে চিঠি চাপাটিও হয়েছে, সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে। কিন্তু যথারীতি যে 23 জন এই কর্মতীর্থটি স্টলগুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি। কর্মতীর্থের বেহাল দশা ঘিরে কাটমানির অভিযোগও উঠেছে। একই সঙ্গে রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ব্লকের বিজেপি নেতৃত্ব। যখন আমাদের এখানে মিঠুন মজুমদার বিডিও সাহেব ছিলেন সেই সময় ওটা তৈরি হয়েছিল, কিন্তু সরকার সেখানে এত টাকা খরচ করেও সেখানে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। সেখানে যদি লাভ হয়েছে টিএমসির নেতাদের পকেট ভরা ছাড়া আর কোনো কিছুই লাভ হয়নি। আমরা ওই বিষয়টা জানিয়েছিলাম, তখন উনি বললেন দেখছেন, কিন্তু এবারে নতুন বিডিও সাহেবকেও অনেকবার অবগত করানো হয়েছে, কিন্তু বিরোধীদের কথা তো উনি শোনেননি। পদ্ম শিবিরের কর্মতীর্থ ঘিরে যাবতীয় অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ব্লকের তৃণমূল নেতা মথুর মাহাতো। এবারে যে কর্মতীর্থ যে করা হয়েছে ওটা এসএসজি পথেই করা হয়েছে। তো ওখানে যে স্টলগুলো আছে আমাদের অফিস থেকে, আমার সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু 23টি স্টল আমরা দিয়ে দিয়েছি, আর 6টা বাকি আছে, যাতে ওগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। কম বেশি 7 বছর আগে তৈরি সাকরাইল ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ভবনের 23টি দোকানঘর নিয়েও তা তালাবন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা হয়নি কোনো পদক্ষেপ। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। বেহাল সাঁকো, নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত, সমস্যায় হারোয়ার, কুলটি, ঘোষপুরের সাধারণ মানুষ থেকে পড়ুয়া। অভিযোগ, প্রতিবারে ভোট আসে, ভোট যায়, কিন্তু মানুষের যন্ত্রণার শেষ হয় না। ভোটের সময় মেলে প্রতিশ্রুতি, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কোনো কাজ হয় না। মাঝ থেকে খসে পড়ছে কাঠের অংশ, আবার কোনো অংশে ব্যারিকেড ভেঙে জল মিশে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়েই চলছে ঝুঁকির যাতায়াত। উত্তর 24 পরগনার হারোয়ার কুলটির ঘোষপুকুরের সাঁকো। নদী পারাপারের একমাত্র ভরসাই সাঁকো। সাঁকো পেরিয়ে বাজার ও স্কুলে যেতে হয়। ছোট থেকে বড় সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো। যাতায়াত করতে চরম সমস্যায় স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। ভোট আসে, ভোট যায়, সঙ্গে থাকে শুধুই প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট শেষ হলে সবাই তা ভুলে যায়। এবার সাঁকোর বিপজ্জনক ভগ্ন অবস্থা সংস্কারের দাবিতেই ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীদের এখন একটাই দাবি। যতবার ব্রিজ তৈরি করে মানে নতুন বানিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফের এই অবস্থা হয়ে যায়। এরকম করে বারবার ও সরকারকে বলা, সাধারণ মানুষ যাতায়াত খুব অসুবিধা হয়। যাতে ব্রিজটা পাকাপোক্ত হয় সরকারের কাছে আমাদের আবেদন করি। কত মানুষ যাতায়াত করে? তাও মোটামুটি ঘোষপুর, সমসপুর, মাকলা, তেগরিয়া, কুলটি হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে। এবং ওপারে আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে, পোস্ট অফিস আছে, বাজার আছে, প্রচুর লোক যাতায়াত করে। এখান থেকে মানে নাসিহাটি পর্যন্ত এখান থেকে লোক যাতায়াত করে। কিন্তু ব্রিজটার যা অবস্থা তাতে করে প্রত্যেকটা সাধারণ মানুষের এবং প্রত্যেকটা মানুষের জন্য অসুবিধা হচ্ছে। যাতে করে এই ব্রিজটা তাড়াতাড়ি মেরামত হয়
এবং সুন্দর হয়, সাধারণ মানুষ যাতে সুস্থভাবে যেতে পারে সেই ব্যবস্থা যাতে প্রশাসনের তরফ থেকে এবং সরকার যদি এটা দায়িত্ব নেয়, সরকারি আধিকারিকরা, তাতে খুব ভালো হয়। কয়েক বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় সাঁকোর। প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়ারা, অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরা যাতায়াত করে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় বহু নেতা নেত্রী আসে, প্রতিবারই কথা দেয় সেতুটি তৈরি হবে, ভোট শেষ আর কারোর দেখতে পাওয়া যায় না। এলাকায় খাড়ির দুধারে ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে বেজায় চটেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে ঘটবে? কবে ভাঙবে স্থানীয় প্রশাসনের ঘুম? তা নিয়েই আশায় এখন এলাকার সাধারণ মানুষ। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অব্যাহত মাটি মাফিয়া দৌরাত্ম্য, সরকারি খাল কেটে দেদার দিনের আলোয় চুরি হচ্ছে মাটি, নীরব প্রশাসন। ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ কুণ্ডুর ঘটনা। মাটি কারবারিদের দাবি, খালটি ব্যক্তিগত মালিকানাধীন, সরকারি নিয়ম মেনে তারা মাটি কাটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলছে মাটি মাফিয়াদের দাপট। রাজ্যের নানা প্রান্তে নদী থেকে বালি, মাটি পাচারের বিস্তর অভিযোগ সামনে আসছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে বেআইনি মাটি কাটা। এবার নতুন সংযোজন ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ কুণ্ডু গ্রাম। অভিযোগ, সরকারি খাল কেটে দেদার দিনের আলোয় চুরি হচ্ছে মাটি, নীরব প্রশাসন। বৈধ কাগজপত্র ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে কি করে চলছে এই কাজ, উঠছে প্রশ্ন। এর আগের যে বিআরআর ছিল তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাদের আমাদের আর কি আছে, শুধু প্রশাসনের জায়গা। মাটি কারবারিদের দাবি, খালটি ব্যক্তিগত মালিকানাধীন, সরকারি নিয়ম মেনেই তারা মাটি কাটছেন। না, সরকারি না, এটা রায়ত জায়গা। রায়ত জায়গা মানে এটা খাল না বলছেন, সরকারি খাল না? না, খাল বলে উল্লেখ আছে, খালটা সংস্কার করা হচ্ছে আর কি। নকশায় তো খাল, সরকারি নকশায় খাল আছে, তাহলে রায়ত কি করে জায়গা হলো? বাবুদের ছিল এইটা। আপনার কাছে কি কাগজ আছে এই যে কাজ করাচ্ছেন? কাগজ কি আছে? আমার কাছে কোনো কাগজ নেই, ওনাদের কাছে আছে কোনো কাগজ। অভিযোগ, দিনের পর দিন মাটি কাটার মেশিন দিয়ে সরকারি খাল কেটে চুরি হচ্ছে মাটি। ক্যামেরা দেখে গাড়ি ছেড়ে পালাচ্ছেন চালকরা। আমাদের শফিকুল্লাহ। হ্যাঁ, শফিকুল্লাহ। এই যে জায়গাটা, যে জায়গাটা মাটি কাটা হচ্ছে, এটা তো সরকারি জায়গা না, এটা একদম ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগত খাল। খালটা ব্যক্তিগত ব্যক্তিগত আছে, এবারে সেটা হচ্ছে যে মানে সে বলছে, ঠিক আছে। তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাফাই, গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই চলছে মাটির ব্যবসা। আমাদের বর্তমান সরকারের প্রচেষ্টায় গ্রামীণ অঞ্চল থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ এবং বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমাদের গ্রামের ভিতরে একাধিক ঢালাই রাস্তা হয়েছে। এই ঢালাই রাস্তার উপরে যে বর্তমানে যে বিভিন্ন রকমভাবে সরকারি খাল বা পুকুর কাটছে, কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআরও সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। মাটি কাটার সমালোচনায় সরব বিরোধী শিবির। চুরির অপর নাম তৃণমূল, কারণ তৃণমূল মানে চোর। এই পঞ্চায়েতের এলাকায়, অর্থাৎ 5 নম্বর বীরসিংহের এলাকায় যিনি প্রধান রয়েছেন, তেনাকে সব রকমভাবে সহযোগিতা করছে এই চোরেদের নেতারা। এই চোর প্রধান রয়েছে বলেই আবাস যোজনারও দুর্নীতি আছে, আর মাটি চুরি ওনার মদতেই হচ্ছে, ওনার দলের নেতাদের মদতেই হচ্ছে। উনি যদি এই চুরিটাকে অ্যাকসেপ্ট না করতেন, ওনার উচিত ছিল অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার অবৈধ বালি খাদান ও বালি পাচার, এমনকি মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারির মধ্যেই কিভাবে এত বড় বেআইনি চক্র অব্যাহত রয়েছে? কাদের প্রচ্ছন্ন মদতে এই মাটি পাচার চলছে? কে দেবে উত্তর? পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা টিভির খবরে জের, ঘাটালের মাটি চুরির খবর সম্প্রচারের পরে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যান ঘটনাস্থলে। আটক করা হয় 2টি মাটি বোঝাই ট্রাক্টর, একটি মাটি কাটা জেসিবি মেশিন। ভূমি দপ্তরের দাবি, অবৈধভাবে তারা এই মাটির কারবার করছিলেন, এমনটাই অভিযোগ বারবার উঠে এসেছিল। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব।
মাটি কাটা হচ্ছে, ওনারা যে বলছেন এটা আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো সরকারি খাল, সেটা দেখা গেল এটা এক্স জমিদারি ক্যানেল এবং রায়ত সম্পত্তির মধ্যে আছে, কিন্তু তবুও যে মাটি যতটা পরিমাণে কাটছে আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। ওটা আমার রেকর্ড দেখতে হবে, মাপতে হবে, মেজারমেন্ট করতে হবে। কি ব্যবস্থা নেবেন? সিজ করব। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।